নমস্কার বন্ধুরা, শীতের কুয়াশা মাখা এই আমেজে উষ্ণ অভিনন্দন জানাই। আমাদের জীবনে, সমাজ জীবনে শিল্প, কলা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন স্তরে, বিভিন্ন দিকে যে বিদগ্ধ জনেরা তাদের সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছেন, তাদের চিন্তা, ভাবনা, মনন, বোধ ইত্যাদির নির্যাস নিয়ে কলা সমন্বয়ের নতুন একটি উদ্যোগ মন্থন। আজ আমাদের এই যাত্রার প্রথম পর্ব এবং আপনাদের শুনে অত্যন্ত একটি ভালো লাগার বিষয় হবে যে আজ আমাদের এই পথ চলায় আমাদের সাথে রয়েছেন আমাদের প্রত্যেকের অত্যন্ত শ্রদ্ধার, আমাদের প্রণম্য পদ্মশ্রী অজয় দত্ত স্যার। স্যার, আপনাকে নমস্কার জানাই, স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। আমিও আপনাদের সবাইকে জানাই আমার প্রাণ ভরা শুভেচ্ছা নতুন বছরে। আর আমাদের যে কলা সমন্বয়ের প্রথম অনুষ্ঠান মন্থনের, আমার মতো একজন সাধারণ শ্রমিক কর্মী, আমি একজন ফুল টাইম সোশ্যাল ওয়ার্কার, আমার মতো একজন সাধারণ লোককে রাখার জন্য আমি কৃতজ্ঞ। আজ বছরের শুরু, এই নতুন বছরের শুভেচ্ছা আমি জানাচ্ছি। আর বছরের শুরুটা হয়েছে অতি সুন্দরভাবে আমাদের জাতীয় জীবনের দুজন দিশারি, সুভাষচন্দ্র বোস এবং তার গুরু, মানস গুরু স্বামী বিবেকানন্দ জন্ম। এই বছর এই মাসটাতেই আমরা দেখতে পাচ্ছি শুরুতেই ভোগালী বিহু, আসামের আমাদের দ্বিতীয় বাঙালি ভোগালী আমাদের প্রাণের উৎসব, এবং সারা ভারতবর্ষ, সারা এশিয়াতে মকর সংক্রান্তি। তারপরেই আসছে 26 জানুয়ারি আমাদের ডেমোক্রেসি, যেটা আমাদের গণতন্ত্র দিবস। সব দিক দিয়ে আমি এই মাসটা একটু বিশেষ মাস, শুরুটা খুব সুন্দর। আমি আশা করব মন্থনের শুরুটা সেইভাবেই শুরু হবে, যেভাবে জানুয়ারিটা বছরের শুরু হয়, নানা উৎসবে, নানাভাবে, নানা আনন্দের মাঝেই। আমি আশা করি আপনাদের এই উদ্যোগ সফল হোক, আর আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে একটা কথাই বলে দিই, আমি কিন্তু এই প্রথম বাংলাতে কোনো পডকাস্ট অনুষ্ঠানে সৌভাগ্য আমার হয়েছে। তাই ভুল ভ্রান্তি আমার হবে, আমার হয়তো কিছু উল্টোপাল্টা ভাষা ঢুকে যাবে বা কথা অন্যরকম হবে, নিজ করে ক্ষমা করতে হবে। আপনার কাছে তো আমাদের তথ্য, আমাদের এত কিছু জানার বিষয় রয়েছে, আপনার ভুল ভ্রান্তি তো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো এখানে অবকাশই নেই। আমরা জানতে এসেছি, আমরা কতটুকু জানতে পারবো, কতটুকু সমৃদ্ধ করে নিতে পারবো, সেটাই আমাদের চেষ্টা থাকবে। তো আমি কিছু প্রশ্নে যাব এবং তার মধ্যে থেকে হয়তো আপনারও বলার কিছু থাকবে। আপনি একদম আমাদের যতটুকু সেটাই প্রথমেই জানতে চাইবো যে আমাদের সকলের, আমরা যখন এক জায়গায় বসি কোনো কথাবার্তায় বা কোনো সাহিত্য সংস্কৃতির কোনো আসরে, তখন প্রত্যেকেই বলেন নির্দ্বিধায় একই কথা, সকলে বলেন যে গুয়াহাটি শহরের পুরনো যে ঐতিহ্য, গুয়াহাটি শহরের জীবন্ত দলিল বললে আমরা কাকে বুঝি? তো এক বাক্যে সকলে যে শ্রী অজয় দত্ত এই নামটি উঠে আসে। তো প্রথমে এই প্রশ্নটি দিয়ে আমরা আজকে কথা কি, গুয়াহাটি আমরা বা আমাদের পরিবার, আমরা আমাদের জন্মভূমি, কর্মভূমি, যেটা সাহিত্যিকার বলে গেছেন কৈশোরের ক্রীড়াভূমি, যৌবনের ভুবন, বার্ধক্যের বারাণসী, আমাদের জন্য ঠিক তাই। আমার সন্তানরা, আমার দুটি মেয়ে, তারা ষষ্ঠ পুরুষ গুয়াহাটিতে তথা আসামে। তাই গুয়াহাটিটা আমাদের হাড়ে কি বুঝে গুয়াহাটিয়া আমরা, আর এইভাবে যেটা বলে সেটাই আমরা। আর গুয়াহাটি খুব প্রাচীন শহর। গুয়াহাটির ইতিহাস বলতে গেলে সেই, আমি এত বলার তো সময় নেই, আমরা বারবার উল্লেখ পাই, পুরাণে উল্লেখ পাই, কালিকা পুরাণে উল্লেখ পাই আমরা। তারপরে নরকাসুর বধের জন্য শ্রীকৃষ্ণ এসেছিলেন শুনি। আমার কাছে কিন্তু এই পুরাণের গল্প বা কাহিনী এর সাথে ভূগোলটা মিলে গেলে আমার কাছে ইতিহাস হয়ে যায়। সেই হিসাবে গুয়াহাটির প্রাগৈতিহাসিক যুগের প্রাগজ্যোতিষপুর নগর থেকে কামরূপ কামাখ্যা হয়ে গৌহাটি, ভায়া গুয়াহাটি হয়ে আজকে গুয়াহাটি, একটা বিরাট যাত্রা, এই বিরাম যাত্রা বলা যায় এটাকে। এবং এই শহরটা অনেকবার ভাঙা করা হয়েছে। গুয়াহাটি কী করে নামকরণ হলো আমি জানি না, কিন্তু প্রাগজ্যোতিষপুরের নামে এটা সারা পৃথিবীতে প্রখ্যাত ছিল। আমরা পরে ফাইহেন হিউয়েনসাংয়ের বিবরণে আমরা পাই উল্লেখ। আমরা তখন ভাস্কর বর্মা ছিলেন, তখন উনি পরে সারা ভারতবর্ষের সবার সঙ্গে সমকক্ষ হিসেবে ছিলেন। এবং চীনের থেকে বা পূর্বের থেকে, সাউথ এশিয়া থেকে আসতেন লোকেরা নালন্দাতে, তক্ষশিলাতে, ভায়া গুয়াহাটি যেতেন ব্রহ্মধর। তাই গুয়াহাটির অনেক ইতিহাস।
তবে নতুন গুয়াহাটি যেটা আপনি বললেন, যে গুয়াহাটিতে আমরা জন্মেছি, হ্যাঁ এটা আমি খুব মানে এটা আমাদের কোনো গর্বের কথা না। ব্রিটিশের আগমন 1826-এর 24শে ফেব্রুয়ারি ইয়ান্দাবি চুক্তি হলো, ইয়ান্ডাবু ব্রিটিশ সন্ধি। কেড়ে বসলো। হ্যাঁ তখন থেকে আমরা যে গুয়াহাটিকে পাই সেই হ্যাঁ। গুয়াহাটি নিয়ে আলোচনা করাটাই বেটার। হ্যাঁ, কারণ ইতিহাসে আমি যাবো না। তো আপনি বললেন যে আপনার এখানে আপনার দুই সন্তানদের কথা বললেন যে তারা ষষ্ঠ পুরুষ, তাহলে আপনাদের এই বাড়িটি কত বছর এই বাড়িটা আমার ধারণা আমার দাদু জন্মেছিলেন 1863 এই বাড়িতে, 1863? 1863, এবং উনি ঘটনাচক্রে আমরা রয়েছি 2025-এ, 2026-এ দাঁড়িয়ে রয়েছি। আমার সামনে যে বাড়িটা ছিল হ্যাঁ ওটার বয়সে আর দাঁড়াতে পারলো না। আর সবচেয়ে মজার কারণ গুয়াহাটি শহরে, যেই শহরটা আমরা এখন স্মার্ট সিটি বলি, কিন্তু এখানে কিন্তু পুরো আন্ডার ড্রেইন সিস্টেম নেই। এখানে যে যেভাবে পারে বাড়ি করে। এই এতে আমাদের পুরনো বাড়িগুলো, গুয়াহাটির প্রাচীন বাড়িগুলো সব মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। মহেঞ্জোদারো আমরা একদিন হয়তো খুঁজে বের করতে হবে, কারণ ড্রেনও উঁচু হচ্ছে, ড্রেন লেভেল উঁচু হচ্ছে, রোড লেভেল উঁচু হচ্ছে, প্রিন্ট লেভেল আরও উঁচু হচ্ছে। আপনি বাড়ির কথা বললেন, আমি এই আপনার কথার সূত্র ধরে, মানে আপনার কথার তো বিভিন্ন দিকে শাখা প্রশাখা, আমি কোন দিকে যাব তো একটা সূত্র ধরে বলছি। পুরনো বাড়ি বলতে আমি শুনেছিলাম কোনো একটি সভায় আপনাকে যে বিজুলি ভবনের কথা আপনি কিছু একটা উল্লেখ করছিলেন, সেটা একটু জানতে না, হবে। ওটা যদি একটা বলি, গুয়াহাটি শহরে আমরা যে গুয়াহাটিকে দেখেছি, হুম আমরা 40 দশকে আমাদের আর্লি 40s জন্ম, হুম প্রায় 82-83 বছর 1940 হয়েছে। হ্যাঁ তাই সেই সময়টা থেকে আমরা যখন থেকে আমাদের বুঝবার বয়স হয়েছে 46-47 থেকে, হুম গুয়াহাটি ইজ আ ভেরি বিউটিফুল টাউন। এত সুন্দর শহর। এখন যখন বিভিন্ন শহরে যাই, সেই পুরোনো গুয়াহাটির কথা মনে পড়ে। এত অপূর্ব শহর, চারদিকে কম করেও 17টা-18টা পাহাড় ছিল, 40-এর উপরে জলাশয় ছিল, পাহাড়ের ন্যাচারালি বৃষ্টি হয়ে জল আসতো। বৃষ্টি হলে এখন যেটা বিভীষিকা, তখন বৃষ্টি হলে গুয়াহাটিতে আনন্দ হতো। আহা, আর তখন বৃষ্টির পরিমাণ অনেক বেশি ছিল। হুম, এখন সেই হিল কেটে বিল পুঁতে আজকে সেই শহরটাকে আমরা নষ্ট করি। ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল টাউন অফ হিলস অ্যান্ড বিলস বলে এক সাহেব, ডিস্ট্রিক্ট কমিশনার, উনি চিঠি লিখেছিলেন, রিপোর্ট করেছিলেন। হিলস অ্যান্ড বিলস, কি ভালো একটি ইট ওয়াজ কথা। হিল কেটে যদি বিল পুঁতবো, হ্যাঁ। আজকে গুয়াহাটি বিভীষিকাময় গুয়াহাটি হয়ে গেছে। আগে কামাখ্যা ভুবনেশ্বর থেকে যে গুয়াহাটি দেখা যেত, হুম, এই প্যানোরামিক ভিউ বোধহয় পৃথিবীতে খুব কম জায়গায় পাওয়া যায়। আমরা উই আর ভেরি মাচ প্রাউড। ইট ওয়াজ এ টাউন যেটাকে বোধহয় প্রকৃতি বিটিয়ে বানিয়েছিলেন। একদম। এখন আমরা প্রকৃতির সন্তান আমাদের হয়ে নিজের প্রকৃতি- সেটাকে আমরা নরকে পরিণত করেছি। একদম তাই, একদম। এর জন্য গুয়াহাটির কথা বলতে গেলে আপনি বললেন বাড়ির কথা না, বিজুলি ভবনের কথা বিজুলি বলছি। ভবনটা, হ্যাঁ এটা 1923-তে বিধান রায়, বিধানচন্দ্র রায়, একটা বিধান রায়, বিখ্যাত ডাক্তার, বেঙ্গলের কর্ণাধার ছিলেন কংগ্রেসের চিফ মিনিস্টার, দ্বিতীয় চিফ মিনিস্টার। উনি এখানে আসামে বিদ্যুৎ কিন্তু উনি এনেছিলেন। এটা গর্বের সাথে বলা যায়। বিধান রায় এটা কত বড় একটি তথ্য আমরা জানতে শিলং পারলাম। ইলেকট্রিক সাপ্লাই হাইড্রো ইলেকট্রিক কোম্পানি আর গুয়াহাটি ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। এবং উনি যখন কিনলেন তখন এখানে রাজেন বোস, যার রাজেন বোস। ছেলে আশিস বোস আমাদের বেঙ্গলি স্কুলে খুব দারুণ, মানে একটা প্রাউড, হি ওয়াজ এ, উই আর প্রাউড অফ হিম। ওদের দুই ছেলে মেয়ে রিসেন্টলি মারা গেলেন। রাজেন বোস এসেছিলেন ইঞ্জিনিয়ারিং, জালপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে উনি ম্যানেজার ছিলেন। তখন এই বিজুলি ভবনের পাশে যে গেস্ট হাউস ছিল, ওটা যারা বাইরের থেকে আসতেন সেই সময়, বাঙালি সাহিত্য সম্মেলনী হোক, প্রবাসী বাঙালি বলা হতো, আচ্ছা, বা প্রবাসী অন্যান্য বাঙালি। ওরা সব থাকার জায়গা ছিল না তো, হ্যাঁ তারা ওখানে থাকতেন। এবং এটা আচ্ছা। বিধান রায়ের সৃষ্টি শিলং এবং গুয়াহাটি, তারপরে আস্তে আস্তে আসামে বিভিন্ন শহরে মানে প্রবাসী বাঙালিরা ওখানে থাকতেন, মানে ওখানে যারা থাকার যেরকম সুবন্দোবস্ত ছিল। বিভিন্ন তার সব করবেন আর কি, বা যারা যারা আসতেন তখন, আসতেন তারা ওখানে বা থাকতে এই পারতেন। বিশিষ্ট লোকেরা আসতেন। বাহ। ছবি একটা ছিল আমার কাছে, আমার কাকা বিনয় দত্ত, বিনয় ভূষণ দত্ত, বেঙ্গলি স্কুলে উনি শিক্ষক ছিলেন বাংলা, এবং বিখ্যাত নাটক করতেন উনি, নাটক করে অনেক নাম করেছিলেন। ওরা অনেক কালেকশন ছিল। তো সেই গুয়াহাটি আলাদা গুয়াহাটি ছিল। সত্যি তাই। বিজুলি ভবন বলছেন, তার চেয়ে আগে একটা কথা বলি, হ্যাঁ যেটা আমার জানা উচিত, আপনার কালচারের লোক তো সব। আমাদের সবচেয়ে বড় জিনিসটা হলো 1893-তে হ্যাঁ আর্যনাট্য সমাজ গঠন করা হয়েছিল। আচ্ছা। যারা প্রধা বাঙালি ভাষী ছিলেন, তখন ব্রিটিশ আসার পরে বাঙালিরা এসেছিলেন, হুম, এবং সেই সময় তারা মিলে 1893 শুক্লেশ্বর ঘাটে একখানা দোতলা বাড়ি করে, হল করে, যাতে ফার্স্ট পাবলিক হল ইন গুয়াহাটি। তার 30 বছর পরে ভাস্কর নাট্য মন্দির যেটা হয়েছে আমরা জানি, ওটাকে করে
এটা আর্যনাট্য সময়, হুম, ওটা ভাস্কর নাট্য মন্দির, আচ্ছা, ওটাই পরে ফলো করে ওখানে হলো ওটা জামাজারে হলো। ওখানে converted। তো এই আর্যনাট্য সমাজটা পরে এটাকে গভর্নমেন্ট জোর করেই গভর্নমেন্ট থেকে ওটাকে বন্ধ করে দেওয়া হলো, গভর্নমেন্ট এটাকে টেক ওভার করলো, কেস হলো, ওটাতে এখন মেডিকেল কলেজের পার্ট হয়ে গেল, ওটাকে এখন মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশন বাড়ি করে দিয়েছে, ওটাকে ভেঙে ফেলেছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম, এবং এখানে আসামের গুয়াহাটির যে সাংস্কৃতিক বনা ব্যক্তিরা সবাই একসাথে, বিভিন্ন ভাষাভাষী, হুম, অসমীয়াভাষী, বাংলাভাষী একসাথে হয়ে রক্ষা করার জন্য চেষ্টা হয়েছিল। কিন্তু নষ্ট হলো। ওটা একটা দারুণ কথা। শুক্রেশ্বর ঘাটে দুটো জিনিস ছিল, একটা নর্থ ব্রুক গেট এখন আছে ঠিক পার্কটার কাছে, নর্থ ব্রুক গেট একটা গেট আছে, আচ্ছা, হ্যাঁ, ওইটা 1887-এ, 1887, আর এটি 1893-তে, 89, এবং ওটা গভর্নর নর্থ ব্রুক এসেছিলেন তাকে ওয়েলকাম করার জন্য। তার নাম অনুসারে শুক্রেশ্বর ওইটা ওটার এখনো গেটটা, আছে, ওই গেটটা তার কিন্তু নাম পুরোনো জিনিস অনুসারে। যা গেছে তার মধ্যে আর্যটা সমাজ একটা, হ্যাঁ, যে বিজুলি ভবন 1927-এ বিধান রায়। আমরা মন্থনের এই মঞ্চে আমরা এত সময় ধরে শুনতে পাচ্ছি কিভাবে গুয়াহাটির যে পুরনো বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু থেকে বিজুলি ভবনে গিয়ে আমরা পৌঁছলাম, তারপর আমরা শুক্রেশ্বর ঘাটের ওই নর্থ ব্রুক গেট, যে গেটটির কথা আর্যনাট্য বল, সমাজ কাছে। হ্যাঁ, আর্যনাট্য সমাজ, এই পুরো আমরা এই যাত্রাপথ আমরা পেরিয়ে এলাম। আপনি অনুষ্ঠানের শুরুতেই আমাদের ভোগালী বিহুর শুভেচ্ছা জানালেন। তখনই আমার মনে হচ্ছিল যে এই প্রশ্নটি আজকে আমাদের তালিকায় থাকাই উচিত, সেটা হচ্ছে মঞ্চ বিহু। সেই বিষয়ে আপনার থেকে এটা হলো শুনতে মঞ্চ চাইছি। বিহুটা আমাদের লোয়ার আসামে আসামেই ছিল না, আর বিহুর প্রতি আমাদের আসামের তথাকথিত বিদগ্ধ পণ্ডিতদের একটু অ্যালার্জি ছিল, আচ্ছা, কারণ ওটার মধ্যে একটু অন্যরকমের হ্যাঁ, ভাষা ব্যবহার হতো, যেটা একটু হ্যাঁ। পছন্দ ছিল না তাদের। কিন্তু 1950-এর 15ই আগস্টে ওখানে আসামে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়, 8.7 রিক্টার স্কেলে। 1897 হয়েছিল 8.1, সেটাতে চান্ডুবির সৃষ্টি হয়েছিল। গুয়াহাটি যেটা ব্যাপটিস্ট চার্চ, হুম। কামারপুরিতে কাঠে কাঠে থেকে আগুন লেগে গেছিল। আমার দাদু, আমার ঠাকুরদা সাক্ষী ছিলেন, চান্ডুবিটা রাতারাতি হয়েছিল। আর ও, 1950 সেই ভূমিকম্পটা আমি দেখার সৌভাগ্য আমার এখনও মনে আছে, আমি বাচ্চা ছিলাম। আচ্ছা, সেই ভূমিকম্পের পরে আসামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। হ্যাঁ, আসামে ব্রহ্মপুত্র কালো হয়ে গেছিলো, রিভার বেড উঁচু হয়ে গেল, প্রলয়ঙ্করী। তার সেন্ট্রাল গভর্নমেন্ট পাশে সেরকম দাঁড়ায়নি। হুম, তখন আসামের লোক ঠিক সেই সময় গোপীনাথ বরদলৈ সে শ্রাদ্ধের দিন ছিল 15ই আগস্ট 1950। 2 বছরের মধ্যে, স্বাধীনতার 3 বছরের মধ্যে তার মৃত্যু। হ্যাঁ, উনি একটু প্রাণপুরুষ ছিলেন, তার মৃত্যুতে মানুষ ঘাবড়িয়ে গেছিল। তারপরে এটার পরে মানুষের মন একদম শেষ হয়ে গেছে। তখন ডাক্তার ভুবনেশ্বর বড়ুয়া, হুম, যার নামে ক্যান্সার হসপিটাল, ক্যান্সার উনি ছিলেন আসামের ডাক্তার বুধানচন্দ্র রায়। হ্যাঁ, একদম, উনি ডাক্তারও ছিলেন, আসাম কংগ্রেসের প্রেসিডেন্টও ছিলেন। হ্যাঁ, উনি দেখলেন, ওনার ডায়াগনোসিস করে বললেন যে আসামের লোক মেন্টালি একদম শেষ হয়ে গেছে, কিছু এখন তাদের মন যদি না বাঁচাই এই অসময় যাত্রায় মরে যাবে। হুম, সেই সময় গুয়াহাটি বিশিষ্ট লোকদের, গুয়াহাটি বিশিষ্ট লোকরা আগে সব একসাথে বললাম না, গুয়াহাটিতে একটা কথা আবার জানা বলা উচিত প্রথমে। হ্যাঁ, আমি গুয়াহাটি নিয়ে কথা বলছি যখন, হ্যাঁ, নিশ্চয়ই। এই গুয়াহাটিতে আমাদের ছোটোবেলা অবধি গুয়াহাটিতে কোনো অসমীয়া সমাজ বা বাংলাভাষী সমাজ বা মারোয়াড়ি সমাজ, হিন্দু সমাজ, মুসলিম সমাজ ছিল না। আহা, এটা গুয়াহাটিয়া সমাজ ছিল। কি উই গুরুত্বপূর্ণ আর একটি ভেরি মাচ কথা। প্রাউড অফ দ্যাট সমাজ। একদম, এবং তার একটা প্রমাণ, আমি অনেক কথা হয়ে যাবে, হরিসভা পাটনাজারে আছে। হুম, হরিসভার সৃষ্টি ছিল 1915 সালে। হুম। বঙ্গভঙ্গে বাংলাকে ভঙ্গ করা হয়েছিল, আসামকে লুপ্ত করে দেওয়া হয়েছিল রিজর্ভেশন লাগিয়ে দিয়ে। সেই সময় আসামে একটা সাংঘাতিক ব্যাপার হলো, সব বিচ্ছিল, ডিভাইড অ্যান্ড রুল, হুম, সবাইকে মিলাবার জন্য হয়েছিল। সেটা এখনও এই গুয়াহাটিয়া সমাজটাকে এখনও হরিসভায় গেলে পাবেন। ওদের ট্রাস্টি বলে হ্যাঁ, এই 1915 থেকে ঠিক করা হয়েছিল 2 জন অসমীয়াভাষী, 2 জন বাংলাভাষী, একজন হিন্দি বা মারোয়াড়ি ভাষী থাকবে। সেটা আজও চলছে। এই দ্যাট ওয়াজ গুয়াহাটি, দ্যাট ওয়াজ গুয়াহাটি। সেটাই এই গুয়াহাটি, 50 ভূমিকম্পের পরে হ্যাঁ, আসামের বুঝান্ত সমাজ, রেফিউজি অসমীয়া সমাজ, হ্যাঁ, এরা সবাই বসলে, আমি নামগুলি বলতে চাই না, বড় হয়ে যাবে। উনি বলেন যে আমাদের কিছু করা উচিত। কী করা যায়? সামনে ছিল জানুয়ারি মাস, আমরা ভোগালী বিহুটা করি, আচ্ছা, না সরি বৈশাখ মাস আসছে, আচ্ছা, আমরা রঙালী বিহুটা রঙালী করি। বিহু করি। কী করে আমরা মঞ্চে করে, এবার মঞ্চেই করি, আমরা দেখবো। হুম, এই কমিটি হলো এই লতাশিল এরিয়ার প্রায় সমস্ত বিদগ্ধ লোক, উত্তর হয়ে গেছে শুরু করে, প্রবীণ ফুকন থেকে শুরু করে সবাই ইনভলভ, গোপীনাথ বরদলৈ, এরা মিলে এই 52 সনে, 52-তে 50-এ ভূমিকম্প, 52 সনে প্রথম লতাশিলে বিহু মঞ্চে, বিহু মানে মঞ্চে বিহুটা এলো। বাহ। দ্যাট ওয়াজ স্টার্টিং। এবং এই পতাকাবাহী এখন বিহু এর আমাদের আগে মানে সংস্কৃতি, এই বিহুর আগে না তার আগে মঞ্চে তুমি হতো না, মঞ্চে হয়নি। হতো না। এবং আচ্ছা,
ঘুষুরিটা এখানে ছিল না, আপার সময় ছিল, আচ্ছা এদিকে ছিল না। আমরা লোয়ার আসামের সাথে বিহুর খুব একটা সম্পর্ক ছিল না। তাহলে সবের লোয়ার বিহু আসামে পিঠা বিহু বিহুতে ছিল। এই শুনুন, মঞ্চি বিহুটা হ্যাঁ এসছে 1952 সাল থেকে 50-এ ভূমিকম্পের এটা প্রোডাক্ট, আচ্ছা। এবং ডায়াগনোসিস বাই ডক্টর ভুবনেশ্বর বড়ুয়া। উনি বললেন, তাহলে আমরা এটা আমাদের রীতিমতো জেনে এটা শিহরণ হচ্ছে যে একটা ভূমিকম্পের পরে যারা বিদগ্ধজনেরা চিন্তা ভাবনা করলেন যে মানুষের মানসিক চিন্তা ভাবনা তাদের ভালো রাখার জন্য আমরা কি করতে হবে, ছড়িয়ে যে পড়লো ছড়িয়ে আস্তে আস্তে, পড়লো, যে এবং আমরা মানুষ একটু সব বিষয় চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এখন জুবিন সেদিক চলে গেলেন, তাকে নিজে আসামে একটু আবেগপ্রবণ তো, একদম। সে আবেগে ঠিক হয়ে গিয়ে ওই বিপদটাকে টিকালো। মেন্টাল যে রিপ্রেশন এসেছিল নেশন ওয়াইজ, জাতীয় ওয়াইজ, ওটার থেকে মুক্ত হলো আসাম। তার মানে মঞ্চবিহু এনে সেই যে ভূমিকম্পের পর যে ভূমিকম্পের যে এরপর যে আফটার এফেক্ট সেগুলো থেকে মানুষকে রীতিমতো বের করে আনার জন্য, ভালো রাখার আর জন্য। পুরুষোত্তম দাস উনি এটা গানটা লিখলেন, কোন গান? যেটা যেটা বিহুর যে ও আচ্ছা, বিহুর যেটা গানটা, সং যেটা, তো সেটা পতাকাটা করলেন নি বড়ুয়া, ব্রজেন বড়ুয়ার দাদা নি বড়ুয়া বিখ্যাত প্লেয়ারও ছিলেন। তিনি পতাকা উত্তোলন পতাকাটা উনি সাজিয়ে ফ্রেম করেছিলেন, ফ্রেম করেছেন। এবং ওদের ফ্রেমটা এত সুন্দর, ওদের সংবিধানে ওরা কিন্তু পতাকা উত্তোলনটা কোনো পলিটিক্যাল লিডার বা কোনো ব্যবসায়ী বা কোনো অফিসারকে দিয়ে করায় না। আচ্ছা, সমাজ, সংস্কৃতি, শিক্ষা বিভাগে যারা আছে তাতে মিনিস্টার, গভর্নর যে আসুক, পতাকা উত্তোলন কিন্তু একজন বিশিষ্ট সমাজকর্মী বা সাংস্কৃতিক কর্মীদের করায়। সেটাই এটা আজও মেনটেন করে যাচ্ছে। সেটাই সেটাই শুভ আজ অব্দি কোনো মুখ্যমন্ত্রী ওখানে পতাকা উত্তোলন করে না, অন্য সময় আসবে। শুভ বুদ্ধির না, পরিচয়। এটা একটা খুব বড় হ্যাঁ, জিনিস, একদম বড় সংস্কৃতিকে একটা বাঁচিয়ে দিক। রাখছে না। একদম তাই, একদম তাই। আমরা মঞ্চবিহু নিয়ে আজকে যেটা জানতে পারলাম, সত্যি আমি ব্যক্তিগতভাবে বলছি এবং আপনারাও আমার সাথে এই ব্যাপারে সহমত থাকবেন যে এই বিষয়টা আমরা আজ যদি পদ্মশ্রী অজয় দত্ত স্যারকে আমাদের এই মন্থনের মঞ্চে না পেলে এই বিষয়টা আমাদের বহুজনের কাছে এটা অজানা থেকে যেত। এ আমাদের এক পরম প্রাপ্তি বিহুর ব্যাপারটা জানা। এবারে আপনি পুরনো বাড়ি ঘর বিল্ডিং সব বলছিলেন, আমি পুরনো পরিবার নিয়ে গুয়াহাটিতে একদম পুরনো বাসিন্দা কারা ছিলেন সেই বিষয়ে একটুখানি আলোকপাত করুন। মজার কথা বলি, হ্যাঁ, আমার ঠাকুরদা বলেছিলেন, ঠাকুরদা বললাম যে 1860-তে ওরা, উনি পরে এখান থেকে গিয়ে ওরা বাবা মারা গেছেন কলকাতায় গিয়ে এফএ, তখন আইএ ছিল না, এফএ বিএ পাস করে, এন্ট্রেন্স পাস করে, তখন কলেজ স্কুলের নাম কি ছিল জানেন? কলেজ স্কুল হেডমাস্টার বলতে জানেন না। কটন কলেজ স্কুলটা হয়েছে কটন কলেজ প্রতিষ্ঠা হওয়ার পরে, 1901 সালে কটন কলেজ হয়েছিল। তাহলে ছিল গুয়াহাটি সেমিনারি। আচ্ছা, আমার যে ঠাকুরদাকে দেখছেন, উনি এখান থেকে এন্ট্রেন্স পাস করেছেন, নর্থ গুয়াহাটি স্কুলে মাস্টারি করে বিএ পাস করে এসে আবার এখানে মাস্টারি করেছিলেন। কবিনাথ বদলাই ও বিশ্বনাথ মেধি তার প্রিয় ছাত্র ছিল। কবিনাথ বদলাই তো আমি খুব ছোট ছিলাম, বিশ্বনাথ মেধি আমি দেখেছি, উনি মৃত্যু আগে যতদিন। তার মানে আপনার যিনি প্রপিতামহ, তার আমার পিতামহ, আপনার পিতামহ, আমার বাবার বাবা, তার ছাত্র চলে গেলেন পরে গোপীনাথ বরদলৈ এবং বিষ্ণুরাম মেধি। তাকে আমরা দেখতাম যে উনি বড় গাড়িটা, তখনকার দিনে কালচার কেমন ছিল। এখনকার দিনে আমাদেরকে আগে 12টা, পিছনে 12টা গাড়ি যায় মুখ্যমন্ত্রী, একটা গাড়ি ছিল, ফরেন গাড়ি ছিল, ওই দুয়ার মুখে রাখতেন না, দুয়ার পদ্ধতি যেটা বলা হয় আসামে, ওই গাড়িটা দূরে রাখতেন। আমি নেচারটা বলছি, ওই মুখ্যমন্ত্রী হাতে উনি একটু টাকা পয়সা দিয়ে টিপলও ছিলেন, উনি খুব নন করাপ ছিলেন। তারা ছোট্ট একটা গামছা নিয়ে এসে, স্যার মই বিষ্ণু আহিছো, চিফ মিনিস্টার আন্ডিবাজার আসামের প্রবল প্রতাপ এসে বলছেন, সব সমস্ত বিহুতে বা দুর্গাপূজার পরে প্রণাম করতে আসতেন গামছা নিয়ে। এটাই ছিল আসাম, এটাই ছিল গুয়াহাটি। এই যে শুনছি, এই শোনাটাও মনে হচ্ছে আজকে মানে একটা পবিত্র সময়ে, যেন একটা ভালো সময় একটা মাঝে মাঝেই আমাদের এখানে একটা কথা উঠে, বগাল নাকি অসমে নাকি, এইটা না যে ছিল না তার কথাই বলছি, অন্যরকম পরিবেশ, সমন্বয়ের কথা, এই জন্য সব ওটা অদ্ভুত, ওটাকে বলেই তো হতো না কাউকে, এটা অটোমেটিক্যালি। আপনাকে তো আমরা দেখছি সমন্বয়ের প্রতীক হিসেবে, আমরা আপনাকেই দেখি, আপনাকে সামনে রেখে চলি যে ইনি তো আমাদের মধ্যে বাঙালি অসমীয়া। ওটা আমাকে বাধ্য করেছিল, পরিস্থিতি বাধ্য করেছিল। আমি খুব চুপচাপ থাকতাম, আমি ইন্ট্রোভার্ট ছিলাম। এই মনের স্মৃতি হয়েছিল, হয়তো পরে আসবে কথা প্রসঙ্গে। একটা সময় আমাদের এটা ভাঙার চেষ্টা হয়েছিল, এবং একটা সময় একটা 1960 সালে রাজ্য ভাষা আন্দোলনের মাধ্যমে ওটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিয়ে আমাদের দুটো ভাষা গোষ্ঠী, যারা একেবারে ভাতৃর চেয়েও বেশি ছিল,
ওটা কে মারা গেছে, কত মারা গেছে আমি যাবো না, কিন্তু একটা জিনিস মারা গেছিল 1960 ওটার সময়, হ্যাঁ, পারস্পরিক বিশ্বাস আর আস্থাটা, ভালোবাসাটা। এবং ওটা যেভাবে মারা গেছিল, আমার ছোট্ট মনে, আমি তখন কলেজে পড়তাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওই সময় আমার মনে যে দোয়া দিয়েছিল, সিন্স দ্যাট ডে আজকের অজত সেই থেকে এই অজত হয়েছে, তার আগে চুপচাপ থাকতাম, যে এটাতে জোড়া দিতে হবে, জোড়া দিতে হবে। ওই জোড়ার কাজটা এখনো চলছে আমার। এই এই যে মহৎ কাজ, এই কাজ আপনি করে চলেছেন বলেই আপনি আমাদের না প্রণাম। না, আমাদের এই আলোচনা হলে আমার খুব খারাপ লেগে এই যায়। যে আজ আমরা একটি কথা প্রসঙ্গে, একটি অপ্রাসঙ্গিক কথা এখানে, কিন্তু কথা প্রসঙ্গে বলছি, এই যে জুবিন গার্গ চলে যাওয়ার পর আমরা শুনছি তার অনেকগুলো ইন্টারভিউ, পডকাস্ট, বিভিন্ন জায়গায় বলছেন মটা আধা বাঙালি, বলছে তো, বারবার করে আমরা বহুবার শুনতে পাচ্ছি একই আমি কথা। তোর চেয়ে বেশি বাঙালি, ওকে বলছিল, হ্যাঁ, আমি তো আমাদের গায়ক যে হ্যাঁ, কিনা, একজন গায়ককে আমাদের বলছেন যে যে আমি পেয়েছিল, তোমার চাইতেও বেশি জি ভালো। বাংলাতে পেয়েছিল, কি নাম ওর, সাহা নাকি? দেবজিৎ শাহ। দেবজিৎ হ্যাঁ, কে বলছে তোর থেকে বলছেন, বেশি হ্যাঁ, বাঙালি। আর কি ভালো বাংলা গান গাইছেন, আর কি বাংলা ভালো পরিষ্কার উচ্চারণ, বাংলা কি বলতো, স্পষ্ট সিলেটি উচ্চারণ। ভালো বলতো। হ্যাঁ, সিলেটি ঠিক আছে, ভালো আমরা তো বলছেন। সিলেটি বলতে পারি না, কিন্তু দেবজিৎ আমাদের জুবিন সিলেটি কথা বলতো, ওকে আমরা বেশি পাইনি আমি কাছে, কারণ আমাদের এই যে আপনি বলছেন যে এই যে জোড়া লাগানোর কাজটা আপনি আজও সেটা করে চলেছেন, এই যে সমন্বয়ের বার্তা আপনি বহন করে চলেছেন, আজকের দিনে দাঁড়িয়ে, আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনি খুব যুব খুশি। প্রজন্মের প্রতি কি আমি আজকে বার্তা? খুব খুশি, কারণ একটা ছোট্ট কথা আমি একটু আগে বলেছিলাম সমন্বয়ের কথাতে, হ্যাঁ, এই পূজা মজার বিহুতলি, লতাশীল বিহুতলি, হ্যাঁ, 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 ওরা কাউকে দেয় না, পলিটিক্সে থাকা কাউকে দেবেই না। হুম, খিলঞ্জিয়া অসমীয়া হ'ব লাগিব 100%। খিলঞ্জিয়া। সেখানে ওরা একদিন আমাকে চাইছিল 22-23 সালে, যে আপনাকে এবার পতাকা উত্তোলন করতে হবে, পতাকা দিকে আমি তো এমএলএ ছিলাম, ছাপ তো আছে আমার না, হ্যাঁ, হ্যাঁ, তাছাড়া রাজনীতির খিলঞ্জিয়া ছাপ অসমীয়া রয়েছে। পৌনে নপরমার মাঝে খন্ডে হয়ে যায়, হ্যাঁ, কারণ মাঝে মাঝে অনেকের প্রকাশে ভোগিত, মানে 165 ওরে না, বছর এই আপনি- বাড়িতে থাকার পরে আমি খিলঞ্জিয়া এখানে কিনা আমার এমএলএ এমপি হতে পারবে না, মিনিস্টার তুলতে পারবে না, হুম, ডেফিনেটলি আমার মাতৃভাষা বাংলা, হ্যাঁ, আমি আমার অসমীয়া আমার নিজের ভাষা, হুম, আমি বললাম না আজকে আমি প্রথম কলা মন্থন সমন্বয় প্রোগ্রামে মন্থনের আমার কাছে মঞ্চে। কেউ বাঙালি এলো, হ্যাঁ। যে আপনি আমাদের, আমি খুব খুশি হয়েছে, তো ভালো লেগেছে, কিন্তু সেখানে আমাকে যখন ডাকলো সবার তখন বোঝা গেল এখন তো সেই জোড়াটা লেগে গেছে, একদম। নাহলে এইভাবে আমাকে আপনার ডাকলো কেন? প্রচেষ্টা কতটা আমাকে বাড়ি থেকে বলে যে আপনাকে পরিশোধন করে নিয়ে যাবো, যে না আমি তাহলে মরে যাবো, আমাকে বাড়ি থেকে পরিশোধন করে নিয়ে যাবে, আমি তো কটন কলেজের সময় দাঁড়িয়ে আছি, আমি ওখানে গিয়ে যোগ দিয়েছি, যেভাবে নিয়ে গিয়ে করলো হেমন্তবাবু, হেমন্ত হয়তো ওর জানতো না এটা, একটু স্বাভাবিকভাবেই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী। থাকেন, উনি আছেন, উনি আমার ধারণা ছিল উনি হয়তো পতাকাটা তুলবেন, উনি সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন। বলছিল নিমন্ত্রণ করা হয়েছিল, বলা হয়নি এই কথাটা, যে মুখ্যমন্ত্রীতে করাই না, এটা বলা হয়নি, বলা উচিত ছিল তাকে। যাই হোক, মানে আমি অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু তিনি তখন কোন পদে ছিলেন? মুখ্যমন্ত্রী তখন তিনি মুখ্যমন্ত্রী এটা দর্শক বন্ধুরা এই জিনিস কিন্তু বিহুতে ওরা মেনটেন করেছে, ওকে এটা অসম্মান কিন্তু করে খুব রেয়ার, এটা শোনা অসম্মান যায় না, করেনি। এটা উনি আমাদের বুকটা জন্য রিলিজ করেছেন। লতাশীল বিহুতলির প্রতি তাদের যারা আয়োজক যারা রয়েছেন তাদের এটা প্রতি আমি বললাম আমাদের আজকে শ্রদ্ধা, বড় সুযোগটা আন্তরিক পেলাম, এবং শ্রদ্ধা। দুঃখের বিষয় কি হুম, আমাকে যে পতাকা উত্তোলন করা হবে এটা পেপারে পেপারে সব জায়গায় দেওয়া হয়েছিল, হ্যাঁ, কিন্তু বাংলাভাষী সমাজ কিন্তু ওখানে যায় নাই, গুয়াহাটি গেলে ভালো হয়, মানে একদম। এটা আমি খুব অনুভব করি, বিশেষ বিশেষ কাজে আনন্দে বা দুঃখে কেউ মারা গেছে সব সমাজ যায়, ভাগলপুরি সমাজ, নেপালি সমাজ, সব সমাজ, মুসলিম সমাজ, কিন্তু বাঙালি হিন্দু সমাজ খুব আগে যেটা ছিল সমানে সমানে ছিল, এটা কোথায় যেন এই যে যে জুড়ে দেওয়ার বার্তা আপনি দিয়ে চলেছেন, কোথায় যেন বার্তাটা সব জায়গায় গিয়ে হয়তো বা পৌঁছয় না, অথবা আমরা শুনতে চেয়েও শুনি না, ঠিক তেমন একটা হতে পারে যে হ্যাঁ, জুবিন গার্গ তো সেই জুড়ে দেওয়ার বার্তায় ভূপেন হাজারিকা, আমাদের এত ভূপেনদাকে আমি কলকাতায় কিছু সাংবাদিকতা করেছিলাম, ভূপেনদাকে কলকাতার বাঙালিরা বলে আরে ও তো হাজরা ছিল, অনেক দূরে তো ওরা হাজরাকে হাজারিকা বলে, ভূপেনদার উচ্চারণ, আচ্ছা, হাজারিকাতে হাজরা, ওরা আমাদের বাঙালি, আমাদের ইয়েকে গোস্বামী, অর্ণব গোস্বামীকে আমার ভাগ্নেরাই বলে ও তো বাঙালি, মানে ওর উচ্চারণ বা ওর চেহারা দেখে আমি যে আরে ভাই আমার বন্ধুর ছেলেও, হ্যাঁ আসামের খাঁটি অসমিয়া নলবাড়ির লোক, হ্যাঁ ওরা। ভূপেন হাজারিকা কলকাতায় তার গান লোকে শুনছে, শুনে না বাঙালি, মানে সেখানে একটা রীতিমতো কম্পিটিশন। তাই নয়, ভূপেনদা নিজে বলেছিলেন কল্পনা রাজবি বেঙ্গলি স্কুলে শেষ ফাংশনটা বেঙ্গলি স্কুলে ছিলেন, মনে আছে রবি জয়ন্তী, দিলীপ শর্মাকে উৎসর্গ করা হয়েছিল, মই কিবা জি দিবলৈ আহিছো, মই যে কিবা দিবলৈ আহিছো, মই কৈছো অজয় জি মই কিবা দিবলৈ, উনি গান গাইতে পারলেন না, দ্যাট ওয়াজ দ্য লাস্ট পাবলিক ফাংশন, এবং উনি এসে তখন কল্পনা রাজবি কি বলেছিলেন, যত ফরেনে যত যাই বেঙ্গলি স্টেশনই 90% আমাদের নিমন্ত্রণ করে, শুধু কলকাতা না সারা পৃথিবীতেই ভূপেনদা
যখন আমি এমএলএ হলাম, ভূপেন্দার ভাই এখানে প্রেস ছিল, অমরদা, আমাদের কলেজ হোস্টেল রোডে। অমরদা তোকে দাদা বাদ দিছে, তো অজয় এবং আজি মই ইমান খুব ভাল পাইছোঁ, এটলিষ্ট এটা কাম হ'ল, মোক কলিকতাৰ বঙালী মানুহ যিমান উঠাইছিলে, আজি তোমাক ভোট দি পেলাই সেইটো মোৰ কাৰণে বাৰু ঋণ শোধ হোৱা যেন লাগিছে। এটা ভূপেন্দ্র নিজে আমাকে বলেছিল, জড়িয়ে ধরে। এই জুড়ে দেওয়ার, এই শুভ বার্তা, জুড়ে দেওয়ার বার্তা, এটাই এগিয়ে চলুক। এভাবে আমরা জুড়ে থাকি। অসম তো আমাদের সকলের, আমরা এখানে সবাই। আপনাকে আমরা অনেক বিভিন্ন বিষয়ের উপর দিয়ে এলাম। আমি একটু বাইরে চলে যাচ্ছি। না বাইরে নয়, কোনো কিছুই বাইরে নয়। আমাদের জানার এত বিষয় রয়েছে। আমরা শুধু একদিনে একটি এপিসোডে আমাদের এটা সম্ভব নয় কিছুতেই যে আমরা অজয় দত্ত স্যারের থেকে আমরা জানতে পারি, সেই ক্ষমতা আমাদের নেই একটি এপিসোডের মধ্যে। আমরা এটাকে আগামী দিনে আরও বেশ কয়েকটি এপিসোড আসতে চলেছে। এভাবে আপনার থেকে আমরা জানবো, এই জানাটা আমাদের দরকার, আমাদের সমাজের জন্য, আমাদের যুব প্রজন্মের জন্য। কলা সমন্বয়ের মঞ্চে উচ্চারিত হচ্ছে সমন্বয়ের বার্তা, যার জন্যেই আপনার কাছে আসা। এই সমন্বয়ের বার্তা আমরা এখান থেকে, সমন্বয়ের বার্তা আমার নিজেদের মধ্যে আমরা বহন করে নিয়ে যাব, যার জন্যই আপনার কাছে আসা। আমরা অনেকগুলো বিষয় পেরিয়ে এলাম, খুব অল্প অল্প করে শুনলাম সময়ের জন্যে। আরও দু একটি বিষয় রয়েছে। তার আগে অন্য একটা একটু প্রসঙ্গ পাল্টাই। আমি ঠিক এগুলি যেন প্রস্তুত না, আমি বলে যাই গুয়াহাটিকে ভালোবাসি, গুয়াহাটির কথা বলি। কিছু না, আপনার দৈনন্দিন জীবনের কথাবার্তা নিয়ে একদম জীবনে নেই না। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি, বলুন, সৌমিত্র নাকি উত্তম কুমার? সৌমিত্র। আচ্ছা, খুব ভালো। ইস্ট বেঙ্গল, মোহনবাগান? হ্যাঁ, এটা যাই না কেন, ইস্ট বেঙ্গল প্রতি আমার ছোটবেলা থেকে, একটা বাড়িতে অনেক রকম মত থাকে। ইস্ট বেঙ্গল, ওকে। সকালবেলা উঠে চা নাকি কফি? চা নাকি কফি? কফিটা ভালো লাগে, কিন্তু চাটাই আমার অভ্যস্ত। আচ্ছা, চায় অভ্যস্ত, কিন্তু কফি ভালো লাগে। চাটা আমার খুবই ভালো। আচ্ছা, আসামের, আচ্ছা ঠিক আছে, আসামের চাটা আছে আমার নিশ্চয়ই ভালো, কিন্তু দার্জিলিংয়ের কিছু ফ্রাইড অরেঞ্জ টি এইগুলি আলাদা টেস্ট আছে, কিন্তু কফি ভালো লাগে। কফিটা মাঝে মাঝে ব্ল্যাক কফি খেতে ভালো লাগে। গান যখন শুনছেন, কিশোর কুমার নাকি মোহাম্মদ রফি? কিশোর কুমার, একদম সহজ সরল থেকে উঠে আসে, ওরা এখান থেকে আসে। মোহাম্মদ রফি ভীষণ ভালো আর্টিস্ট, কিন্তু ওনার অনেকে ভেবে চিনতে বলেন, সিং নেই তো নাম তার সিংহ, এই গান কিশোর কুমার গাইতে পারেন। আপনি তো চিরদিনের, আপনি তো কর্মী, শুরুতেই বললেন যে আমি তো একেবারে এই বয়সেও আপনি একদম দিন রাতের কর্মী। তার মধ্যেও যখন ছুটি থাকবে, সমুদ্র নাকি পাহাড়? এটাই মুশকিল, আমি সমুদ্র পাহাড় মিলিয়ে হলে খুব ভালো লাগে। সমুদ্র পাহাড় মিলিয়ে এটা পেয়েছি, আমরা ওই জায়গায় গেছি। আচ্ছা, দুটোই থাকতে হবে, ভালো লাগে। ওকে, ঠিক আছে। পাহাড়ের এটা একটা ইউনিক একটা রিপ্লাই হলো যে দুটো মিলিয়েই আমার ভালো লাগে। ঠিক আছে। গান যখন শুনবেন, রবীন্দ্রনাথের গান, সুচিত্রা মিত্র নাকি কণিকা বন্দ্যোপাধ্যায়? আচ্ছা, একটু আগে শুনছিলাম আপনি কথা বলছিলেন বিভূতিভূষণ নিয়ে। শরৎচন্দ্র নাকি বিভূতিভূষণ? শরৎচন্দ্র অনেক গভীরে ভালো লাগে। একটা শরৎচন্দ্রজি। আচ্ছা, শরৎ চ্যাটার্জি। ঋতু, আমরা এখানে গুয়াহাটি শহরে বসে আমরা ঋতু পরিবর্তন এতটা বুঝতেও পারি না, আর আজকাল ঋতুকে অতটা বিশ্বাস করাও যায় না। তবু বলছি প্রশ্নের খাতিরে, বর্ষা নাকি শরৎ? আগে বর্ষা ভালো লাগতো, যখন আর্টিফিশিয়াল ফ্লাড হতো না, তখন বর্ষা, মানুষের ক্রিয়েটেড ফ্লাড হতো, তখন বর্ষার তুলনা নেই। আর শরৎ তো হারিয়ে গেছে, শরৎ তো আজকাল আর এখানে, এখন হেমন্ত এসেছে ডাইরেক্ট। আমরা শরৎ এখন আর খুঁজে পাই না। শীত নেই, এবার শীত এসছে, গ্রীষ্মই খালি গ্রীষ্মই। হ্যাঁ, গ্রীষ্ম এবং বর্ষা এখন দুটো ঋতু। ওদিকে বর্ষা, আগের বর্ষা আসামের অপূর্ব, তুলনা নেই, গন্ধ হতো এটা। একদিন একটা খুব সকালবেলা একটু রিল্যাক্স করছেন, একটা সকালবেলা ব্রেকফাস্ট করবেন, লুচি পায়েস নাকি ডিম পাউরুটি? লুচি পায়েস। এই তো। আর শেষ দুটি প্রশ্ন, MS ধোনি নাকি বিরাট কোহলি? MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি নাকি বিরাট কোহলি? কুল, কিন্তু বিরাট কোহলি। বিরাট কোহলি মানে ওনার একটা ডিভাস্টেশন, আমি ডিভাস্টেশনটা পছন্দ করি। অ্যান্সারগুলো খুব কুল পাচ্ছি আমরা সব, খুব একদম। শেষ প্রশ্ন, প্রেম নাকি বন্ধুত্ব? বন্ধুত্ব, একদম তাই, 100%। আমরাও সবাই বন্ধুত্বে বিশ্বাসী। বন্ধুত্ব থাকলে জীবনে প্রেম আসে। বন্ধুত্ব দিয়ে প্রেম হতে পারে। এই আরেকটি কথা, এখানেও আমাদের আবার জুবিন গার্গ চলে আসলো, বললো যে
বন্ধুত্ব থাকে সারা জীবনে। প্রেমটা খুব প্রেম কিছু বিনিময়ে প্রেম আসে, কিন্তু বন্ধুত্ব এটা নিঃস্বার্থভাবে সত্যি কথা বলতে বহমান। গেলে আমার জীবনে আমি সময়ই পাইনি কাকে প্রেম বলে আর কাকে বন্ধুত্বটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, বন্ধুত্ব, একজন বন্ধু থাকা মানে 1000 কোটি টাকা। একদম একদম তাই। আবার একটু তাহলে ঘুরে আসি আমরা গুয়াহাটি ভালো শহরের লাগলো কথা। প্রশ্নগুলি। ভালো লাগলো না তো? এটাকে কি বলবেন? এটাকে ঝটিকা সফর, বাহ, এটাকে নাম সুন্দর। দিই। এই নামটা খুব ভালো নাম এই দিয়েছেন। সফরে মন্থনের পরেই এটা ঝটিকা সফর। ঝটিকা সফর, খুব এই ভালো। সফরের সঙ্গী প্রায় হিসেবে দিন আমরা আপনাকে, মনোমন্থনই করলাম। হ্যাঁ আর এখন ঝটিকা শহরটা খুব আমরা এটা র্যাপিড কোশ্চেন। হ্যাঁ, তো যেহেতু কলা সমন্বয়ে সবকিছু একটু না, অভিনব, এটা এজন্য অন্যরকম হ্যাঁ লাগছে, আমার ভালো অন্যরকম, লাগছে। এজন্য নামটিও ঝটিকা সফর। এবং এই সফরে আপনাকে যে সঙ্গী হিসেবে পেলাম সেটা কলা সমন্বয়ের একটি আপনার বিশেষ সবাই তো, পাওয়া। আমি তো একটা কথা হচ্ছে বললো এই বয়সে আমার দুটোই মন্ত্র, আমি জীবনে কোনো বুড়ো হবো না। কারণ মানুষ কি ওকে মনে হচ্ছে না এই মরে গেলাম, আর মরার আগে মরবো না। মরতে তো হবেই, তার আগে মরে গেলাম এটা নাই। পুরনো পরিবার নিয়ে একটু শুনবো কথা। আমরা একদম শেষ প্রান্তে এসেছি প্রায়। গুয়াহাটি শহরের যারা বাসিন্দা পরিবার, কয়েকটি পরিবারের উল্লেখযোগ্য কিছু না, দেখুন গুয়াহাটিতে অসমীয়া ভাষী যারা আছে, আমার দাদু বলতেন ভদ্রলোকেরা সব উত্তর গড়েই থাকে। আর দক্ষিণ পাড়ে যারা অফিসিয়ালি কাজ করতেন, শিক্ষক, তারা ছাড়া আমরা গুয়াহাটি কিন্তু বেশ নর্থ গুয়াহাটি। আমি আজকে সময় নেই, তাহলে হিস্ট্রিটা বলতাম, আমরা আরেকদিন শুনবো। আর বাঙালি সমাজ যেটা এসেছিলেন, হুম। বেশি প্রফেসর এসেছিলেন, অ্যাডভোকেট এসেছিলেন। এখানে যারা এসেছিলেন, চুনি লাল দে, আর এখানে ছিলেন আমাদের সংস্কৃতের পণ্ডিত লক্ষ্মী চ্যাটার্জি, এরা সব পিসি রয়, মানে কটন কলেজের সাথে গুয়াহাটি বাঙালি সমাজের প্রচুর যোগ আছে। সেই সময়টায় সবাই আসলেন, উকিল হিসেবে অনেকে আসলেন, আর শিক্ষক আসলেন, সরকারি কর্মচারীও আসলেন। সরকারি কর্মচারীরা বদলি হয়ে চলে গেছেন। কিছু নাম লক্ষ্মী চ্যাটার্জির নাম বললাম, চুনি লাল দে, আর ব্যবসায়ী কিছু, যেমন রায়বাহাদুর কালীচরণ সেনের, শ্রীমন্ত সেন, ওনারা এসেছিলেন ফরিদপুর থেকে, কুঞ্জি ঠাকুররা এসেছিলেন পুরোনো। আমাদের উপেন সেন, ঠিক শুক্লেশ্বর দেবালয় উল্টো দিকে যার বাড়ি। আচ্ছা, এরা প্রচুর, এদের সমস্ত সমাজের পুরোনো লোক। কালীচরণ সেন, উপেন সেনদের আরেকজন ছিলেন খুব পুরনো ছাত্রী। অ্যাকচুয়ালি 92 সনে 1892 পরে নদীর রেললাইনের ওই পারটা এসেছেন। গুয়াহাটিতে রেলগাড়ি এসছে 1892 সনে। সেখানে বিনয় গুপ্ত ফ্যামিলি একটা ছিল। বিনয় গুপ্ত, পুতুল গুপ্ত সব ভাই ছিলেন, সৌম্যগুপ্ত, উনি ব্যায়াম চর্চা করতে শ্মশান বন্ধু ছিলেন। এরা খুব পুরনো রেসপেক্টেড ফ্যামিলি। এরা প্রায় এখন মুছে যাচ্ছে। পারমাজারে এরকম অনেকগুলি ফ্যামিলি ছিল। তো সেই পুরোনো ফ্যামিলির মধ্যে আমি সম্মান থাকতো, সমাজে তাদের সম্মান ছিল। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। একটা বিশেষ মিটিংয়ে কানিংহাম বলে এক সাহেব সার্কুলার দিয়েছিলেন যে গার্জিয়ানদের সই করতে হবে, গ্যারান্টি দিতে হবে, যদি কোনো ছেলে আন্দোলনে যায় তারা দায়ী হবে। সেটার বিরুদ্ধে একটা মিটিং হয়েছিল গুয়াহাটিতে। মিটিংয়ে গোপীরাম সমস্ত সমাজ বলতে সব একসাথে, গুয়াহাটি আর তো তরুণ ফুকন ছিলেন। তো গোপীনাথ বলছেন, দাদা আরম্ভ করুন, আপনি মিটিংটু সভাপতি আমাকে প্রস্তাব করুন। হ্যাঁ, কি কয়া হয়, উপেনবাবু ঠাকুর আমার কথা উঠে নাকি? এটা কামরূপ একাডেমির সৃষ্টিতে, ওইটারই মিটিংয়ের ফল হলো কামরূপ একাডেমি, এবং ওটার সেক্রেটারি কাকে করে দেওয়া হলো? কালীচরণ সেনকে। পরে সিলভার জুবলি খেলা খেলে ব্রিটিশে আমাদের মধ্যে একটা ঘটনা করে দিয়ে বেঙ্গলি স্কুলে হলো। আদারওয়াইজ কলেজের স্কুলে তো আমাদের বাবারা, ঠাকুরদা সেই কলেজ সেমিনারি পড়েছেন, মাস্টারি করেছে, ঠাকুরদার বাবাও মাস্টারি করেছেন, আমার বাবারা কলেজ স্কুলে পড়েছেন। যখন বাংলা ডিপার্টমেন্ট বাংলায় যেত, পারমাজার গার্লস স্কুল, 1882। সেই শিক্ষকতার লেগেসি আপনার দুই সন্তান, তারা আমি ছাড়া আর বাকি সবাই শিক্ষক। আমার কাকারা বললাম, আমার ঠাকুরদার বাবা সব শিক্ষকের ফ্যামিলি। আমরা বড়লোকের ফ্যামিলি, আমরা সাধারণ ফ্যামিলি। হ্যাঁ, কারণ এই শনিবার এই রাত্রে সন্ধ্যারা এসছেন, আমার কোনো কার্পেট টাপেট নেই, আমি এইভাবে থাকলাম, এইভাবে থেকে। তাই আমি পুরোনো ফ্যামিলির মধ্যে কয়েকজন খুব রেসপেক্টেড ফ্যামিলির মধ্যে দুঃখের বিষয়, আমাদের ফ্যামিলি একটা বা দুটো ছেলে থাকে, তারা বাইরে থাকে, কমে যাচ্ছে। পুরোনো ফ্যামিলি অসময়ের মধ্যেও কমে গেছে, বাইরে চলে যাচ্ছে। তাই তো আমাদের পুরনোকে জানা দরকার, পুরনো
বিষয়কে আমাদের, যার জন্যেই আমাদের এই পথ চলা শুরু, মন্থনের পথ চলা তার জন্যেই আমরা, কারণ পুরনো যা কিছু রয়েছে তা থেকে সেই নির্যাস নিয়ে, সেই অভিজ্ঞতা নিয়েই আমাদের নতুনের পথ চলা, আগামীর দিকে পথ চলা। ঠিকই বলেছেন, কিন্তু গুয়াহাটিতে আমি আরেকদিন যদি বসে গল্প করতে, আমি এর কথা বলছি, রেকর্ডিং কথা বলছি না, গুয়াহাটি পুরনো জিনিস যেভাবে হারিয়ে গেছে না, পুরনো জিনিস আমরা এই উদ্যমটাই নিয়েছি যে আমরা কথা বললেন, চারটা ফ্যামিলির কথাই বলছি, একটা মারোয়াড়ি ফ্যামিলি আছে, মাইসিংরা, বেগরাজ, বড়গোলা, ওরা আসাম রাজাদের সময় ব্যাংকার ছিল, এখন ওরা হারিয়ে গেছে। ওদের বাড়ি একজন অরিদমন কোঠারি, উনি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ছিলেন, ওরা খুব পুরনো। আমাদের উপেন সেটা পুরনো, রায়বাহাদুর কালীচরণ সেটা পুরনো, সরস্বতী ফ্যামিলি, সরস্বতী যশবন্ত রোডে, আর এখানে সরস্বতী ফ্যামিলি কোরার মধ্যে, এই রাস্তার নাম সরস্বতী রোড, এরা খুব পুরনো। এরা মিত্র ফ্যামিলি ছিল, এরা খুব পুরনো। এই জন্য কিছু আমরা এই পুরনো পরিবার এবং শিক্ষিত ছিল না, পুরনো বিষয়গুলো নিয়ে আমরা আগামী হারিয়ে যাচ্ছি। আরেকটি এপিসোডে আরেকটি দিন আমরা বসবো, সেদিন শুধু আমরা এই বিষয়ে আলোচনা করব। আজ মানে আরেকটি কথা, মানে এই কথাগুলো আপনি যখন যা কিছু, পাচুগোপাল মুখার্জি থানা ঠিক উল্টো দিকে মহারাণা ক্লাবটা যে আছে, ওই বাড়িটা পুরনো বাড়ির মধ্যে, ওটা একটা বাড়ি আসামে, যেটা পুরনো বাড়ি। ওনার নাতিকে পেলাম, উনি চিফ সেক্রেটারি ছিলেন মধ্যপ্রদেশে, ওরা মধ্যপ্রদেশে আছে, কাউকে আগরতলা গিয়ে পেয়েছি। এখানে সব পুরোটা একটা ফ্যামিলি হাতে ছিল এই জায়গাটা, শ্যানাল ফ্যামিলি। আমরা তো একদম অনুষ্ঠানটির শেষ প্রান্তে এসে পৌঁছেছি, কিন্তু আমি ঠিক জানি আমারই মতো যারা এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, প্রত্যেকের মনে একটি প্রশ্ন এখন একদম রয়েছে, সেটা হচ্ছে, এই প্রশ্নের উত্তর আপনি দেবেন বলে দিলে তোমরা সবাই জানতে পারো, সেটা হচ্ছে আপনার এই স্মৃতিশক্তির রহস্যটা কি, এটা একটু জানতে চাই। এইভাবে যে আপনি কোট করছেন যে প্রতিটি, এটা কিভাবে সম্ভব হতে পারে? আচ্ছা, তাকে আমাদের প্রণাম জানাই যে তিনি এইভাবে রত্নগর্ভা, তিনি আমি সমাজে কাজ করেছি, অন্যায় প্রতিবাদ করেছি, প্রতিবাদ করার চেষ্টা করেছি, এইটুক ছাড়া আমার কোনো ক্রেডিট আছে বলে মনে করি না। এই ঘটনার চক্রে এবেরা হওয়া, ঘটনার চক্রে পদ্ধতি পাই, আমি কোনো অ্যাপ্লাই করিনি পদ্ধতিতে, আজকে ওপেনলি বলছি আমি কোনো অ্যাপ্লাই করি, জানতাম না, যখন অ্যানাউন্স করেছি আমি, সেটা আমরা শুনেছি, যেটা আপনি জানতেন না সেটা। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন, শুনলেন, আমরা সবাই মিলে কতটা সমৃদ্ধ হয়েছে, এবং আগামী দিনে আমাদের এই পথ চলা থাকবে, আমাদের অব্যাহত থাকবে। আমরা আবার বসবো, আবার শুনবো, আপনার থেকে আমাদের অনেক কিছু জানার। আমি কি দিতে পারলাম আমি জানি না, কি বলতে পারলাম তাও জানি না, তবে যা কিছু বলেছি অন্তর থেকে বলেছি। আর আমরা গুয়াহাটিকে ভালোবাসি, একদম, আর গুয়াহাটি নিয়ে আলোচনা হওয়াতে আমি খুশি হয়েছি, এবং গুয়াহাটি নিয়ে আমাদের দিনের পর দিন পরে কথা বলা যায়। আর গুয়াহাটির প্রাচীন সমাজটা আগেই বললাম বড় বিদগ্ধ ছিল, বড় উন্নত ছিল। এগুলো আমাদের এখানে পার্টিও ওরা একদিন ছিলেন, সত্যেন সেন, তারপরে উনি আমাদের যে মাথা টুপি পান্ডু কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, উনিও সেন ছিলেন। এদের কত কিছু। হেমসেন একই সঙ্গে কলেজ স্কুলের হেডমাস্টার, আবার পাটমাজি গার্লস স্কুলের একজন সাপড়ানো, উনি হেডমাস্টার, দুটাই স্কুল হেডমাস্টার একজন। আমরা শুধুমাত্র এই বিষয়টি নিয়ে যে আমরা গুয়াহাটির যারা পুরনো বাসিন্দা যারা রয়েছেন তাদের অবদান এবং তাদের অবদান, সেই বিষয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন কথা বলবো। আজ আমরা একদম, আমি একটা বলি, বরপূজারই খুব বড় হিস্টোরিয়ান, কি বরপূজার একটা নাম বলে একটু ভুল হয়ে যায়, উনি আমার বলছেন বুঝতে হয় আজি আমার আরও পড়াশোনা গিয়েছিল। হেমসেনর এই কি বলে জুতো, কাঠের জুতোটাকে, কাঠের যে স্লিপার করতো, খড়ম দিয়ে পিটামো, এই খড়ম পিটার ভয়টা আমি পড়াশোনা করেছিল বুঝা। উনি সর্বশ্রেষ্ঠ হিস্টোরিয়ান ইন্ডিয়ার একজন। সেটাই সূর্যবার। তো আজ আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কি বলবো, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, এই প্রয়াসটা সার্থক হোক। আর এটা অনেক লোক বলার আছে, অনেকেই জানেন, এবং শুধু গুয়াহাটির আলোচনা করবেন না, আপনারা সবাই আলোচনা করুন, এবং আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিরতরুণ থাকবেন। একদম আমরা সবসময় এটা দেখে একটা ক্রিয়েটিভ, এত বড় একটা জিনিস, আমি আপনাদের একটা অনুষ্ঠানে গেছিলাম, ভালো লেগেছিল। কিন্তু এই যে প্রয়াসটা পুরানোকে ধরে রাখা, মন্থন করে তাকে মনের কোণায়
মনের মন্দিরে রাখা, সেটা সেটাই। খুব বড় জিনিস। সেই কারণ চেষ্টাই আমাদের আমরা হিন্দু করব। ধর্মে আমরা আমরা খুব আন্তরিকভাবে আমরা সবাই মিলে কলা সমন্বয় গোষ্ঠী এই চেষ্টাই কড়া করব। সমন্বয় জয় হোক। জয় হোক, কলা সমন্বয় জয় হোক, মন্থন চলতে মন্থন থাকুক সার্থক হোক। এভাবে। বন্ধুরা, আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, খুব ভালো থাকবেন। দেখা হবে আবার শিগগিরই।